পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনার দাবিতে তিস্তা পাড়ের সহস্র মানুষের গণপদযাত্রা। বিকেলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। 2 মাসের মধ্যে শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের, 1 মাসেই পাওয়ার আশা চিফ প্রসিকিউটরের। আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। সময় এসেছে তরুণদের ক্ষোভ শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরের, বললেন উপদেষ্টা মাহফুজ। অভাবলী ঘটানো শিক্ষার্থীদের উজ্জীবিত থাকার আহ্বান। নিপীড়নে ডিসিদের ব্যবহার করেছিল স্বৈরাচারী সরকার, বললেন আইন উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র উপদেষ্টা চাইলেন সহায়তা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। চলছে তিস্তা ব্রিজ থেকে গণপদযাত্রা কর্মসূচি। নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতেই এই উদ্যোগ, যা লালমনিরহাট প্রান্ত থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে শেষ হবে। আজ তিস্তা অববাহিকার 5 জেলার 11টি পয়েন্টে জড়ো হয়েছেন রাজনৈতিক নেতাকর্মীরা। বিকেল 5টা নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন জাগো বাহে তিস্তা বাঁচাই সমাবেশ স্থলে। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার 11টি স্থানে একসাথে শুরু হওয়া এই কর্মসূচি রাতে শেষ হবে। নদী বাঁচানোর এই আন্দোলনে শামিল আছেন স্থানীয় কৃষক, শ্রমিক সহ হাজারো মানুষ। তাদের দাবি বিচ্ছিন্নভাবে নয়, অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু করতে হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। পাশাপাশি তিস্তার ন্যায্য হিস্সা চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে ভারতকে। পরে তিস্তায় নেমে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন অববাহিকার মানুষ। আয়োজকরা জানান, আন্তর্জাতিকভাবে তিস্তার ক্ষতবিক্ষত পরিস্থিতি তুলে ধরতেই এই উদ্যোগ। এর মাধ্যমে ভারতকে চুক্তি বাস্তবায়নে চাপ প্রয়োগ করা হবে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনে কালকে থেকে আমরা সারাদিন সারারাত ছিলাম। আমরা নিজেই খাদ্য সংগ্রহ যাহা কিছু দেওয়ার মতো আমরা মানুষকে খাওয়াচ্ছি। বর্ষাকালে এমন পানি ছাই দেয়, তাতে মানে নদীর ভাঙ্গনেতে ঘর বাড়ি ভাঙি, সব জমি জায়গা সব নষ্ট হয়ে যায়। ন্যায্য হিস্সা যতক্ষণ পর্যন্ত আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিকভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে আমরা তিস্তার ন্যায্য হিস্সা আদায় করব। এই বিষয়ে আরো জানবো সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছে। তিনি আছেন এই মুহূর্তে লালমনিরহাটে। রবিন, কখন নাগাদ তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখতে পারেন এবং দিনের বাকি সময় আর কি কি কর্মসূচি আছে, কি তথ্য আছে আপনার কাছে? তবে শুনতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই। সাংস্কৃতিক পরিবেশনা, অর্থাৎ 48 ঘন্টার যে লাগাতার কর্মসূচি, দ্বিতীয় দিনে তার দিনের শুরুতে হয়েছিল গণপদযাত্রা, এরপর হয়েছিল প্লেকার্ড প্রদর্শন নদীর পানিতে নেমে। যেই নদীর পানির ন্যায্য হিস্সা নিশ্চিতের দাবিতে এই আন্দোলন করছেন তিস্তা পাড়ের মানুষ, অর্থাৎ এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে কর্মসূচি। এবং সকালে দিনের শুরুতে যে গণপদযাত্রাটি হয়েছিল লালমনিরহাট থেকে কাউনিয়া পর্যন্ত, বিপুল সংখ্যক মানুষের আসলে সমাগম ঘটেছিল। তারা প্রত্যেকেই তিস্তা দ্বারা ক্ষতিগ্রস্ত, প্রভাবিত, তাদের জীবনযাপনের যার নিত্যদিনের প্রভাব, সেই তিস্তা মরে যাচ্ছে। আর তাই জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে যে 48 ঘন্টার লাগাতার কর্মসূচি চলছে, তাতে সংহতি জানিয়ে অংশ নিয়ে তারা তাদের দাবি উত্থাপন করছে। এবং গণপদযাত্রা শেষে দুপুর নাগাদ এই তিস্তাতেই, অর্থাৎ এখন যেখানে জনমানুষের ঢল দেখছেন সেটি তিস্তার নদী ছিল, কিন্তু এখন আর নদীর অস্তিত্ব নেই, এখন সেটি চরাচর এবং এর পাশে ফসলি ক্ষেত, তারও পরে গিয়ে সরু একটা নদীর মতো রয়েছে যেখানে খানিকটা পানি দেখা যাচ্ছে। সেই পানিতে নেমে সেই দুপারে, নদীর দুপারে নেমে এই লালমনিরহাট এবং রংপুরে কাউনিয়া অঞ্চলে মানুষ আসলে তার প্লেকার্ড প্রদর্শন করেছে, প্রতিবাদ জানিয়েছে, তাদের দাবিটুকু উত্থাপন করেছে। সেই দাবি তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন, দেশীয় মেগা প্রকল্পের আওতায় এখানে একটি স্যাটেলাইট সিটি কিংবা জলাধার নির্মাণ, নদী খনন,
সেসব করা সম্ভব হবে এবং সেসব সম্ভব হলেই কেবলমাত্র ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর জীবনযাপনে খানিকটা পরিবর্তন আসবে আর আগামী দিনে তাদের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যা থেকে উঠতে পারে। এখন সাংস্কৃতিক পরিবেশনা চলছে, সেটি চলবে আরো ঘন্টাখানেক। এরপর বিকেল 5টা নাগাদ এই আন্দোলনরতদের সঙ্গে, এই তিস্তাপাড়ের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোহাগ, রবিন, এই বিষয়ে পরবর্তী সংবাদে আবার আপনার কাছ থেকে আপডেট জেনে নেব। ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ সহ তদন্ত প্রতিবেদন 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে 1 মাসের মধ্যেই এই প্রতিবেদন দেওয়ার ব্যাপারে আশাবাদী চিফ প্রসিকিউটর। জাতিসংঘের রিপোর্ট গণহত্যার অকাট্য দলিল হিসেবে আদালতে উত্থাপন করা হবে জানান তিনি। জুলাই আগস্টের গণহত্যা আর মানবাধিকার লঙ্ঘনের মামলায় গত অক্টোবরে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনকে তৃতীয়বারের মতো মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 10টার দিকে ডিবি অফিস থেকে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে আনা হয়। একে একে প্রিজন ভ্যান থেকে নামেন শাহজাহান খান, ইনু, মেনন ও পলক। এরপর আসেন কামাল আহমেদ মজুমদার, আমু, কামরুল, ফারুক খান, আনিসুল হক, প্রাক্তন বিচারপতি মানিক ও দীপুমণি। বেলা 11:30টার দিকে তাদের আদালতে তোলা হয়। এ সময় চিফ প্রসিকিউটর আদালতকে জানান, প্রাথমিক তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন দাখিলে 2 মাস সময় প্রার্থনা করেন তিনি। এ সময় আদালত 20 এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। সে সাথে সোলাইমান সেলিমকে একই দিনে হাজিরে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বুলেটগুলো জব্দ করেছে, যেগুলো শহীদদের গা থেকে বা আহতদের শরীর থেকে অপসারণ করা হয়েছে। হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে। এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে। তো সেগুলো আমাদের হাতে আসছে। তো আমরা যেটা বুঝি, আপনাদেরকে যেটা বলতে পারি, যে মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। চিফ প্রসিকিউটর আরো বলেন, তদন্ত প্রক্রিয়া জটিল, প্রতিনিয়ত নতুন নতুন প্রমাণ হাতে আসছে। জাতিসংঘের কাছে অনুরোধ জানানো হয়েছে প্রতিবেদন সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহের জন্য। সেগুলো আমরা সংগ্রহের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। যতটুকু পাওয়া যাবে সেটাকে আমরা তদন্ত রিপোর্টের সাথে সংযুক্ত করব। তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। আসামিদের জামিন আবেদনের ঘোর বিরোধিতা করবে প্রসিকিউশন, জানান চিফ প্রসিকিউটর। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশবাসীকে আশাহত না হওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। সকালের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি। বলেন, তরুণদের ক্ষোভ শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করার সুযোগ এসেছে। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারেনি বুড়োদের নেতৃত্ব, কিন্তু তরুণরা সেটি সম্ভব করেছে, তাই তাদের উজ্জীবিত রাখতে হবে। বৈষম্যহীন তরুণ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব 2025। এরই ধারাবাহিকতায় পিআইবির অডিটোরিয়ামে চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান শীর্ষক আয়োজন, যার উদ্যোগে ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুষ্ঠানের শুরুতেই শহীদ শাকিলের মা বিবি আয়েশা স্মৃতিচারণ করেন। এক পর্যায়ে শোকে জ্ঞান হারিয়ে স্টেজে পড়ে যান তিনি। এ সময় অনুষ্ঠানের পরিবেশ কিছুটা ভারী হয়ে ওঠে। সকল শহীদদের প্রতি সম্মান জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ শাকিলের মাকে নিয়ে আয়োজনের উদ্বোধন করেন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গত 16 বছরে অনেক চেষ্টা করেও শেখ হাসিনাকে নামানো যায়নি, তবে তরুণরা চাওয়া মাত্রই তা সম্ভব হয়েছে, তাই তরুণদের উজ্জীবিত রাখতে হবে। বুড়ো যে লিডারশিপ সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা ডিক্টেটরশিপকে কনফ্রন্ট করতে। বারবার বড় বড় মিছিল হয়েছে নয়াপল্টনের সামনে বা পুরো ঢাকা জুড়ে, কিন্তু আমরা কেউ দাঁড়াতে পারিনি। একদিন হঠাৎ তরুণরা বলল যে আমরা দাঁড়াবো, এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে। এ সময় উঠে আসে জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গ। দেশের মানুষকে আশাহত না হওয়ার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারেও তিনি আশাবাদী। বলেন, সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। আমরা গত 6 মাসে এই আহত দশা লাঘব করার হয়তো কিছু চেষ্টা করতে পেরেছি, কিন্তু আসলে
আমরা পুরোটা করতে সক্ষম হইনি। পুরোটা করতে তখনই সক্ষম হব যখন এই নির্বিচার হত্যার কারিগরদেরকে বিচারের কাঠগড়ায় করাতে পারবো। এক দল, এক দেশ, এক নেত্রী বা এক নেতা, এক রাষ্ট্র, এই মটো ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যেই রাষ্ট্র নির্মাণ করেছেন এবং তার বাবা যেখানে হোঁচট খেয়েছেন তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন। গুম, আয়নাঘর আর নিপীড়ন শেখ মুজিবের আমল থেকেই শুরু হয়েছে বলে জানান উপদেষ্টা মাহফুজ। বলেন, বাবার মতোই একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা। রাষ্ট্রের টাকা খরচ করে আইন শৃঙ্খলা বাহিনীতে আদর্শিক গুন্ডাও তৈরি করেছিলেন। সেখানে ছিলেন সাংবাদিকরাও। জানান, পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশের নৈতিক শাসন ভাঙা হয়েছিল। উনি যেটা করেছেন, বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন, বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তরিত করেছেন। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর যে মোরেল আছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াইয়ে যেই নৈতিক সাহস এবং নৈতিক ভিত্তি আছে, সেটাকে ভেঙে দিয়ে ইভেন সেনাবাহিনীকে শেখ মুজিবুর রহমান কন্টামিনেট করতে পারেননি, কিন্তু শেখ হাসিনা কন্টামিনেট করেছেন। উনি এটাকে দূষিত করেছেন এবং এটাকে করাপ্টেড করে রেখে গেছে। রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনে, পুলিশে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে এই আদর্শিক গুন্ডাদেরকে লালন পালন করতেন। সেখানে সাংবাদিকরাও ছিলেন। তারুণ্যের উৎসবে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত শ্রাবণ গুচ্ছ সহ আরও বেশ কিছু চলচ্চিত্রের অভিষেক হয়। সাথে ছিল জুলাই অভ্যুত্থানের বাছাইকৃত আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিওর প্রদর্শনী। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ডিসিদের মানুষকে নিপীড়ন ও অত্যাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এক্ষেত্রে আইন ও সংবিধান লঙ্ঘন করা হয়েছে অভিযোগ করেন আইন উপদেষ্টা। জেলা প্রশাসক সম্মেলনে বৈঠক শেষে ডক্টর আসিফ নজরুল অভিযোগ করেন। তিনি বলেন, ডিসিরা আইন ও সংবিধান মেনে চললেই জনগণ প্রকৃত সেবা পাবে। বর্তমান সরকার ডিসিদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, অবৈধভাবে বাল উত্তোলনকারীরা যেন দ্রুত জামিন না পায় সে ব্যাপারে বলেছেন ডিসিরা। তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আদালতের কাজই জামিন দেয়া। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়েও কথা বলেন তিনি। বলেন, ডিসিরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেছে। জনশক্তি বিষয়ক প্রশিক্ষণের কার্যক্রম আরও বাড়ানো হবে। তাছাড়া যারা বিদেশে যেতে চায় তাদের ডেটাবেজ করা হবে। ডিসিরা যে বলে যে ওনারা প্রশাসনের কেন্দ্রবিন্দু এবং ওনারা আসলে অনেক কিছু জানেন, ওনাদের বাস্তব অভিজ্ঞতা খুবই চমৎকার। তো বিগত সরকারের আমলে আমাদের ডিসিরা দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, পরিস্থিতি আগের তুলনায় উন্নতির দিকে আরও ভালো করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, অপারেশন ডেভিল হান্ট চলছে, যতদিন ডেভিলরা থাকবে অপারেশন চলবে। উপদেষ্টা আরও বলেন, দেশ থেকে দুর্নীতি কমাতে হবে, সর্বস্তরে যেন দুর্নীতি কমে সেজন্য ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়। সীমান্ত এলাকায় বিজেপি বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন ডিসিরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশে জনবল বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন সংশ্লিষ্ট ডিসি, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন তারা বর্ডারে এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলছে, তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে, তারা আমাদের এই যে কি বলে ওই ওটার জনবল বৃদ্ধিছে, তারপরে যে স্টেল পুলিশের জনবল বৃদ্ধি করার জন্য বলছে। এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। এবারে নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে। সেখানে ডিসিদের দলীয় তকমা থাকার সুযোগ নেই। যদি কোনো রাজনৈতিক দল অভিযোগ করে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে এমনটা জানান তিনি। উপদেষ্টা জানান, জেলা প্রশাসক সম্মেলনে তিস্তা মহাপরিকল্পনা আগামী অক্টোবরের মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়েছে। একই সাথে কক্সবাজারের 51 একর সংরক্ষণ বন ফিরিয়ে দেওয়ার বিষয়েও সম্মেলনে আলোচনা করা হয়েছে। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নদী দূষণ রোধ, নদী বন উদ্ধার এবং পাহাড় কাটা বন্ধে অভিযান পরিচালনা করা হবে। দুপুরে সংরক্ষিত শালবনের সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করা হবে। প্লাস্টিক
ব্যবহার প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা জানান, কোনো সরকারি অফিসে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এইবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নিব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত মনে করেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। রাজধানী মোহাম্মদপুর আদাবরের আতঙ্ক, কিশোর গ্যাংয়ের গডফাদার ও কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ারকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব। সোমবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। আনোয়ার স্বীকারও করেছে 3 জনের কবজি সে নিজেই কেটেছে। কবজি কাটা আনোয়ারকে নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছিল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। টার্গেট করা ব্যক্তির কবজি কেটে উল্লাস করতেন আনোয়ার। দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে এলাকাবাসী চেনে কবজি কাটা আনোয়ার নামে। ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কুপিয়ে জখম কিংবা হত্যা, প্রায় সব অপরাধের সাথেই জড়িত ছিল এই গ্রুপ। এ নিয়ে অনুসন্ধান করেছিল যমুনা টেলিভিশনের টিম 360 ডিগ্রি। তুলে আনা হয় কবজি কাটা গ্রুপের বেশ কিছু চাঞ্চল্যকর ভিডিও, যা আঁতকে ওঠার মতোই। সেটি দেখে নড়েচড়ে বসে প্রশাসন। নাম উচ্চারণ করতে না পারা এই নৃশংস বাহিনীর নাম কবজি কাটা গ্রুপ। র্যাব, পুলিশ, সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে গ্রুপের বেশ কয়েকজনকে আটক করলেও আনোয়ার ছিল ধরাছোঁয়ার বাইরে। সোমবার 1 ডজনের বেশি মামলার এই আসামিকে ঢাকার কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে গ্রেফতার করে র্যাব 2-এর গোয়েন্দা দল। দুপুরে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র্যাব 2-এর অধিনায়ক জানান, কবজি কাটা আনোয়ার কিশোর গ্যাংয়ের মাফিয়া। তার বাহিনী দিয়ে সে প্রথমে রাস্তা ব্লক করে রাস্তা এমনভাবে কাজ করে যে মনে হচ্ছে রাস্তায় সে যানজট নিরসনের জন্য সাহায্য করছে পুলিশের পাশাপাশি, কিন্তু আসলে সে এটা না। এই পিছনে যখন জ্যামটা লাগে, এই জ্যামের পিছনে সে তখন ওখানে ছিনতাই করে বা কাউকে মার্ডার করছে কুপিয়ে, প্রকাশ্য দিবালোকে। আরও জানায়, দিনে দুপুরে চাঁদাবাজি, ছিনতাই করতে আনোয়ার এবং তার লোকজন মানুষ কোপাতো। সে নিজেই দিত প্রশিক্ষণ। মোহাম্মদপুর আদাবর হাউজিং এরিয়াকে সে বিভিন্ন সেক্টরে ভাগ করে এই সেক্টর কেন্দ্রিক এই অপকর্ম, চাঁদাবাজি, খুন, ছিনতাই এগুলো পরিচালনা করে এবং প্রতিটা সেক্টরের ইনচার্জ আবার কিশোর গ্যাং লালন পালন করে। একটা ছোট 12-13 বছরের বাচ্চা সামুরাই দিয়ে কোপাচ্ছে দিনে দুপুরে এবং সে বিহাইন্ড দ্য সিন প্রশিক্ষণ দিচ্ছে। হ্যাঁ, জোরে দাও, ডানে কোপ দাও, বামে কোপ দাও। আনোয়ারের আশ্রয়দাতা এক্সেল বাবু সহ কবজি কাটা গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। এদিকে বিশেষ অভিযানে রাজধানীর আদাবর থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী সিডি স্বপন সহ 5 মাদক চোরা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয় মাদকদ্রব্য। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এখনকার মতো এখানে শেষ করছে যমুনা নিউজ।